সবাই, এভরিবডি ইজ ওয়েলকাম। সো এখানে মানে বিষয়টা হয়েছে কি ভাই, আমাদের অনেকেই মানে এই ঘটনাগুলা ডিপে যায় না, প্রোপাগান্ডায় বিভ্রান্ত হয়ে যায়। অনেকে মনে করে যে জামাত আওয়ামী লীগের সাথে নির্বাচন পর্যন্ত করেছে, বিষয়টা তো এরকম না। জামাত শুধুমাত্র আন্দোলন করেছে, এবং এটারও একটা পরিপ্রেক্ষিত আছে যে 1991 সালের যে নির্বাচনটা ছিল, সেই নির্বাচনে জামাত কিন্তু বিএনপিকে নিঃশর্তভাবে সমর্থন দিয়েছিল, কোনো কিছু মন্ত্রিত্ব চায়নি। এবং ওই সময় যদি জামাত যা চাইতো তাই কিন্তু বিএনপি দিতে বাধ্য ছিল, কারণ বিএনপি সরকার গঠন করতে পারছিল না। বিএনপি 138টা আসনে জয়লাভ করেছিল এবং জামাত 18টা আসনে জয়লাভ করেছিল। জামাতের এই নিঃশর্ত সমর্থনের প্রতিদানটা, এবং এটা বিএনপির খালেদা জিয়ার প্রতি আমি প্রচন্ড শ্রদ্ধাশীল। তিনি জামাত ইসলামী এবং বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু বিএনপির অফিসে আপনি যে দেশকে পছন্দ করেন না, সেই দেশপন্থী কিছু লোকজন বসে থাকে, এবং তারা কিন্তু সেই আপনার মনে আছে যে সাবিউদ্দিন চৌধুরী, তারপরে ডক্টর কামাল হোসেন, মানে ইয়ের কামাল না, আওয়ামী লীগ গণফোরামের কামাল না, আরেকজন কামাল হোসেন, কামাল সিদ্দিকী, তারা কিন্তু বসে বসে এই গণ আদালত করলো প্রধানমন্ত্রীর অফিসের থেকে। এবং এই গণ আদালত করে জামাতের তদানীন্তন আমির গোলাম আজম সাহেবকে, ইভেন এর স্বৈরাচারী এরশাদ সরকার গ্রেফতারের সাহস পায়নি, সেই বিএনপি সরকার গ্রেফতার করেছিল। এবং ওই সময় বিএনপির যারা ভারতপন্থী, যেমন শেখ রাজ্জাক আলী, তারপরে হুইপ আশরাফ, যারা পরবর্তীতে বিএনপির দুঃসময় বিএনপিকে ত্যাগ করেছিল, তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, খুলনাতে বিএল কলেজে শিবিরের উপরে নির্মম অত্যাচার চালিয়েছে, শিবিরের নির্বাচিত জিএস আব্দুল হালিমকে জবাই করে হত্যা করেছে। তো এই যে নির্যাতন, এটার পরিপ্রেক্ষিতে যে আমাদের একটা অংশ বিএনপির উপরে ক্ষুব্ধ ছিল, এটার একটা রেজাল্ট ছিল। সো এটা আপনি জামাতের ভুল সিদ্ধান্ত বললে এটা আপনার মতামত, আমি জনগণের উপরে ছেড়ে দিলাম, এটা জনগণ বিচার করবে। কিন্তু জামাত কিন্তু তাদের, আমি যদি বলি যে তাদের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে একেবারে ইউনাইটেড। জামাত তার ইতিহাসে কোনোদিন আওয়ামী লীগের সাথে মিলে কোনো নির্বাচন করেনি, কিন্তু বিএনপি করেছে। আপনার মনে আছে 90 সালে ইভেন স্বৈরাচারকে সাথে নিয়ে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে মোকাবেলা করার জন্য বিএনপি শুধুমাত্র ছাত্রলীগের সাথে জোট করেনি, ছাত্র সমাজ, সে সময় স্বৈরাচারী এরশাদের ছাত্র সমাজ, ছাত্রলীগ এবং ছাত্রদল একতাবদ্ধ হয়ে চিটাগাং ইউনিভার্সিটি ছাত্র সংসদ চাকসুতে শিবিরের বিরুদ্ধে নির্বাচন করেছিল। সো আপনার কিন্তু আতাতের ইতিহাস বিএনপির আছে, কিন্তু জামাতকে আপনি কখনো বলতে পারবেন না যে আওয়ামী লীগের সাথে আতাত করেছে। এটা আমি আনইকুইভ্যালি বলতে পারি। না, বুঝতে পারছি না। বিএনপি জামাত বা ধরেন ছাত্র শিবির, ছাত্র দল, এদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত বিভিন্ন সময় ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল, মারামারি হয়েছে। আপনারাও কম মারেন নাই, আপনারাও কম মার খান নাই, মানে উভয় দলই সমান সমান। আপনি একতরফা চাপাই দিলে হবে না, আপনারাও কম মারেন নাই, যেটা বিএনপি করেছে। তবে নকিব ভাই ধরেন মানে 71, 86 বা ধরেন আমি যদি 96 এর কথা বলি, এই যে ভুল ডিসিশন গুলো, তখন তো ধরেন আসলে চ্যাট জিপিটি ছিল না, রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নিতেই পারি, আপনি যে কথাকে বললেন। এখন আপনি চ্যাট জিপিটিতে সার্চ দেন, আমি আসলে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখন অনেক আপগ্রেডেড, এখন অনেক চিন্তা ভাবনা আপগ্রেডেড, এখন অনেক ট্যাক্টফুলি চিন্তা করে আমাদের কাছে সিদ্ধান্ত নিতে হবে। রাজনীতি আগের পর্যায়ে নাই। তো আমি একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে যেতে চাই যে বিএনপির অনেক নেতার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি, বা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন হবে না বিশ্বের কাছে। জামাতও কি এরকম মনে করে কিনা? এবং আরেকটি কথা ইদানিং ভাসছে যে আওয়ামী লীগের ভোটগুলো তাহলে কোথায় যাবে? কারণ আওয়ামী লীগের কেউ কেউ আবার বলেন যে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের বাক্সে যাবে, এরকম একটা ভিতরে কথাবার্তা চলছে। তো এই সব মিলায় আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, প্রথম কথা হলো যে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি, সেই দাবিতে সবচেয়ে বেশি সোচ্চার ছিল জামাত ইসলামী, এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে, এটা আমাদের একটা প্রাথমিক বিজয়। এবং জামাত যে 5 দফা নিয়ে আন্দোলন করছে, সেই 5 দফার পঞ্চম দফা হলো যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যারা আছে তাদের রাজনীতি, তাদের এই অপরাজনীতি বাংলাদেশে চলবে না। সো এটা হলো আপনার প্রশ্নের উত্তর, যে ডেফিনেটলি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে কোনো মার্সি নাই। তারা স্বৈরাচারের সহযোগী, তারা গুম খুনের সহযোগী,
তাদের এই গুম খুনকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সো এখানে আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই যে বিএনপির, আমি খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল, বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু বিএনপির মধ্যে কিছু অংশ আছে যারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের কারণে কিন্তু স্বৈরাচারের পতন বিলম্বিত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে জামাতের সাথে একটা মানে কি বলা যায় যে জামাতকে কাজে লাগাবে কিন্তু জামাতকে অ্যাকনলেজ করবে না, এটা করলে নাকি আমেরিকা বিএনপিকে ক্ষমতায় আনবে না, এই কারণে কিন্তু স্বৈরাচারের পতন হতে আমাদের দেরি হয়েছে। তাদের মধ্যে কিন্তু এই মন মানসিকতা ছিল, যার কারণে আমরা যখনই আন্দোলন একটা পর্যায়ে চলে গিয়েছে তখন তাদের কেউ কেউ মনে করছে যে এটাতে জামাত বেনিফিটেড হবে, জামাতের সাথে আমরা খুব ক্লোজ হলে পরে পশ্চিমা বিশ্ব আমাদেরকে নেগেটিভ ভাবে দেখবে, আমাদেরকে ক্ষমতায় আসতে দিবে না। এই একই চক্র এখন বিএনপির বিভিন্ন জায়গায় বিএনপিকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করি তাহলে তো পশ্চিমা বিশ্ব মেনে নিবে না। এখন এখানে আমাদের পরিষ্কারভাবে বলতে হবে, আনইকুইভোক্যালি বলতে হবে যে বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ব্যাপারে XYZ দেশ খুশি হলো না অখুশি হলো এটা ডাজন্ট ম্যাটার। সুতরাং স্বৈরাচারকে পুনর্বাসিত করতে হবে কাউকে খুশি করার জন্য, এই রাজনীতিটাই হলো ভুল রাজনীতি। এবং এখানে আপনি মনে করেন না যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া নির্বাচন যদি হয় সেটি অগ্রহণযোগ্য? সেটা হলো কি যে জাতীয় পার্টি হলো একটা মানে জাতীয় পার্টি এত বেশি ইনসিগনিফিকেন্ট যে এটা ম্যাটার করে না। আমি কনক ভাই যাদের সাথেই দেখা হয় তাদেরকে প্রশ্নটা করি, আপনাকেও করব, যে আমি আমার জীবনে মানে আমি 7-8 বছর বয়স থেকে মানুষের সাথে মিশি, এখন আমার বয়স 48 বছর হয়ে গেছে, মানে আমি কমপক্ষে হলে মিলিয়নের উপরে মানুষের সাথে মিশেছি, মানে অ্যাটলিস্ট আরো বেশি হতে পারে। আমি এই মিলিয়ন মানুষের মধ্যে আজ পর্যন্ত জাতীয় পার্টির কোনো সমর্থক দেখি নাই। জাতীয় পার্টির নেতা দেখছি, হয়তো 2-1 কর্মীও দেখছি, সমর্থন কিন্তু দেখি নাই। আপনি কি দেখেছেন জাতীয় পার্টির কোনো সমর্থক আপনার জীবনে? এটা দেখা সম্ভব না, কারণ নাই, ইট ডাজন্ট এক্সিস্ট। জাতীয় পার্টির কোনো সমর্থক কিন্তু এক্সিস্ট করে না। আপনি দেখেন যে পেশাজীবীদের মধ্যে জাতীয় পার্টির কোনো প্রতিনিধিত্ব নাই, ছাত্রদের মধ্যে কোনো প্রতিনিধিত্ব নাই, কিন্তু হঠাৎ করে ইলেকশন হলে পরে তাদেরকে কিছু সিট গিফট করা হয়। সো জাতীয় পার্টি হলো বাংলাদেশে রর একটা পণ, এবং আওয়ামী লীগ বিএনপির রপন্থী লোকজনকে ছুটিয়ে নিয়ে এসে কোন কোন এলাকায় তাদেরকে নির্বাচিত করে। সো এই রর খেলাটা খেলতে দেওয়া যাবে না বাংলাদেশে। জাতীয় পার্টির এই যে গতকালকে এই ইনোভেশনের জরিপ প্রকাশ পেল, জাতীয় পার্টির সমর্থন কত % আপনি দেখেছেন? 0.something। সো এই মানে জাতীয় পার্টি নিষিদ্ধ করার অর্থ হলো যে জাতীয় পার্টির এই অপরাজনীতিটা নিষিদ্ধ করতে হবে, যে বাংলাদেশে এমন কোন পলিটিক্যাল পার্টি থাকতে পারবে না যেই পলিটিক্যাল পার্টিকে বিভিন্ন অন্যান্য পলিটিক্যাল পার্টির জনপ্রিয় নেতাদেরকে ব্ল্যাকমেল করে নিয়ে এসে নির্বাচিত করে। এই ব্যবস্থা বাংলাদেশে চিরতরে কবর দেওয়া হয়ে গিয়েছে। আর দ্বিতীয় পয়েন্ট হলো যে আওয়ামী লীগের ভোটের কি হবে? ভাই, আওয়ামী লীগের যে 30%, 25%, 20% যেই পার্সেন্টেরই ভোটের কথা বলেন, এটার সত্যিকার অর্থে কোনো প্রমাণ কি আছে? আওয়ামী লীগের লোকজন, আপনি 70 সালের নির্বাচনের কথাও যদি ধরেন, যেখানে বিপুল ভোটে আওয়ামী লীগ বিজয় লাভ করেছে, আমি 70 সালে ভোট দিয়েছে এরকম যত মানুষকে চিনি, প্রত্যেকেই খুব গর্ব করে দাবি করে যে আমি 10টা ভোট দিয়েছি, 50টা ভোট দিয়েছি, একজনকে আমি ইভেন 100 ভোট দিয়েছি শুনেছি। এবং এই ফলস ভোট দেওয়া, নির্বাচন ম্যানিপুলেট করা, এটা আওয়ামী লীগের ডিএনএ। সুতরাং বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগ আসলে যা ভোট পেয়েছে এটা তাদের আসল জনপ্রিয়তা কিনা টাইম উইল টেল। এবং দ্বিতীয় বিষয় হলো যে একটা বিশাল অংশের মানুষ আওয়ামী লীগের যে অপকর্ম, দুর্নীতি, এই খুন গুমের ইতিহাস জানতো না। কোন সুস্থ মানুষ এটা জানার পরে আওয়ামী লীগকে কিভাবে সমর্থন করে? এরপরে আর একটা লেয়ার হলো যে এরপরও কিছু মানুষ অন্ধ থাকে, এবং এই অন্ধ লোকজনকে ভোট কেন্দ্রে তো আপনার আনতে হবে। ভোট কিন্তু অটোমেটিক না। আপনি যদি দিল্লি থেকে ফোন করে বলে দেন, কিংবা আপনার টেলিগ্রামে বক্তৃতা দিয়ে বলেন যে ভোট দিয়ে আসো, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। আমি আপনাকে সিম্পল এক্সাম্পল দিই। বাংলাদেশে আমি একবারই ভোট দিতে পেরেছিলাম, কারণ আমি তো গত 20 বছর বাংলাদেশে যেতে পারি না। যখন আমি ঢাকা কলেজে পড়তাম, ঢাকা কলেজ ছাত্র সংসদ নির্বাচন ইন্টারমিডিয়েটের সময়, আমার বেস্ট ফ্রেন্ড যার সাথে ক্লাস 1 থেকে পড়েছি, সে পর্যন্ত আমাকে দিনে 10 বার ফোন দিত যে দোস্ত ভোট দিতে ভুলিস না। এন্ড দ্যাটস দ্য রিয়ালিটি। আপনার যত কাছের মানুষই হোক, ভোট কেন্দ্রে কিন্তু তাকে নিয়ে যেতে হবে। সুতরাং আওয়ামী লীগের সমর্থক এরপরও যে ডাইহার্ড অংশটা আছে, তারা অটোমেটিক্যালি যে ভোট কেন্দ্রে যাবে, হু ইজ গ্যারান্টিং দ্যাট?
কারণ যারা অর্গানাইজ করবে, মোবিলাইজ করবে এট দ্য এন্ড অফ দ্য ডে, মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে, তারা তো পলাতক সব, কিংবা তারা জেলে, তাই না? এর বাইরে কিছু কিছু সাধারণ মানুষ আছে যারা কোনো কারো আশেপাশে নাই, হয়তো সফট আওয়ামী লীগার, তারা কিন্তু এলাকায় যে ব্যক্তিকে পছন্দ করে, ইট উইল বি অ্যাবসলিউটলি লোকাল, সেই লোকাল জায়গায় ভোট দিবে। সুতরাং আওয়ামী লীগের ভোট কে কাকে দিবে এটা নিয়ে আমাদের তো দুশ্চিন্তার কোনো কারণ নাই, তাই না? তো এভরিথিং ইজ বয়েলিং ডাউন টু লোকাল পলিটিক্স। হ্যাঁ, এখন আপনারা আসলে পিআর নিয়ে কি করতে চাচ্ছেন? পিআর নিয়ে আমরা মনে করি যে বাংলাদেশের মানুষের, প্রত্যেকটা মানুষের ভোট ম্যাটার্স। এই কারণে বাংলাদেশের মানুষের যেই রাজনৈতিক চিন্তা ভাবনা, তাদের প্রতিনিধিত্ব, এটার সবচেয়ে বেস্ট উপায়টা হলো এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এখন আমার সাথে আপনি একমত হবেন না, দ্যাট ইজ ফাইন। আমি আমার মতামত নিয়ে সবসময় যে বিজয়ী হব, আমার মতামত সবাই মেনে নিবে এটাও না, কিন্তু আমার মতামতটা তো আমাকে আপনার মানে প্রকাশ করা এবং এটার দাবি, মানে এটার দাবি দেওয়া নিয়ে মানে আন্দোলন করা, এটা তো আমাকে স্পেসটা দিতে হবে, তাই না? না, কিন্তু নকিব ভাই, ধরেন আমি তো আমার প্রতিনিধি নির্বাচনের অধিকার রাখি, কাকে আমি নির্বাচন করছি। তো আমি পিআরে গেলে তো আমি আবার সেই অধিকারটা পাচ্ছি না। কিন্তু না, এই জায়গাটাতেই মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা হলো উচ্চকক্ষে পিআরের ব্যাপারে তো সবাই সম্মত ছিল না, সবাই এখনো কিন্তু বিএনপি সম্মত না। হঠাৎ না, বিএনপিও শেষ মুহূর্তে নিমরাজি ছিল বোধহয়, আমরা শুনেছি নিমরাজি, কিন্তু বিএনপি যদি উচ্চকক্ষে রাজি হয়, দ্যাট ক্যান বি এ প্রোগ্রেস, এবং তখন দেখা যাক কি হয়। কিন্তু আমি যেটা বলছি যে যুক্তিটা দেওয়া হয় যে আপনি দল নির্বাচন করবে, মানে মানুষের কোনো ভোট থাকবে না, পিআর সিস্টেম কিন্তু এক এক জায়গায় এক এক রকম। দেয়ার আর মেনি ফর্মুলাস, টার্কিশ ফর্মুলা আছে, তারপরে নিউজিল্যান্ডের ফর্মুলা আছে। সো বেসিক্যালি মানুষের ভোট কিন্তু ম্যাটার করে, এবং একটা থ্রেশহোল্ড আপনার থাকবে। 300 আসনে প্রার্থী কারা হবে, রাজনৈতিক দলগুলোকে বলে দিতে হবে যে এই আসনে এই প্রার্থী, এবং সেই আসনগুলোতে একটা মিনিমাম ভোট না পেলে পরে তার র্যাঙ্কিং যতই হায়ার হোক না কেন, তিনি সংসদ সদস্য হতে পারবেন না। সো এই অনেকগুলা ব্যাপার আছে। সো জনগণের প্রতিনিধিত্ব, জনগণের কাছে আসা, এবং এই মেকানিজমটা ইট ক্যান বি টকড অ্যাবাউট। এবং আমি যেটা বলছি যে ইটস নট রিটেন অন দ্য ওয়াল। আপনার কথাবার্তা শুরু হতে পারে জামাতের এই দাবির, মানে বিষয়টা এরকম না যে পিআর সিস্টেমে নির্বাচন না হলে জামাত নির্বাচন বয়কট করবে, বিষয়টা এরকম না। জামাত একটা দাবি দাওয়া করছে, এবং এই দাবির মাধ্যমে একটা মিডল গ্রাউন্ড হবে, এবং সবার সম্মতিতে, সমঝোতার ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। নির্বাচন পিছানোর কোনো সুযোগ নাই, কারণ এই নির্বাচন সময় মতো হওয়া, লেভেল প্লেইং ফিল্ড হওয়া কিন্তু জামাতের 2 নাম্বার দাবি। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতেই হবে। সুতরাং কেউ যদি বলে যে নির্বাচন পেছানোর একটা মানে ষড়যন্ত্র করছে জামাত, এটার কোনো ভিত্তি নেই। কারণ জামাতের 12 তারিখের মধ্যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করাটাও একটা দাবি, এবং নোবডি ইজ মোর ইলেকশন রেডি দ্যান জামাত। জামাতের কিন্তু 300 আসনে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, তাই না? তারা কাজ করছে। বিএনপি কিন্তু এখনো 100 আসনেও প্রার্থী বলতে পারে নাই। সুতরাং জামাত ইজ ইলেকশন রেডি। আজকেই যদি ইলেকশনের তফসিল ঘোষণা করা হয়, জামাত কিন্তু আগামীকালকেই 300 আসনের প্রার্থী ঘোষণা দিয়ে দিতে পারবে। এটা কিন্তু অন্য কোনো দল পারবে না। সুতরাং এই জায়গাগুলোকে সামনে জামাতের সাথে আমরা টোটালি মানে অ্যাওয়্যার যে সবাই এটার এই মতামত মেনে নেবে না। ফাইন, মানুষ যদি এটা না চায়, স্টিল আই ক্যান পারসিউ ইট, রাইট? আমি এটা মানে আই ক্যান টক অ্যাবাউট ইট, এবং যখন মানুষকে আমরা বোঝাতে চেষ্টা করব, যখন অধিকাংশ মানুষ এটা মেনে নেবে, পিআর বাংলাদেশের জন্য ইমপ্লিমেন্টেড হবে, তা না হলে হবে না। এটা মানে ইটস নট মাই ওয়ে। আমি আপনার সাথে একমত। জামাত অত্যন্ত সুসংগঠিত একটা দল। আপনারা সবসময় প্রস্তুত। 300 আসনের প্রার্থী চাইলে আপনারা আজকেও ঘোষণা দিয়ে দিতে পারেন, এবং ঘোষণা তো দেওয়া হয়েছে, আমরা জানুয়ারি মাসে দিয়েছি। যেমন আপনারা ধরেন খুব কায়দা করে কিন্তু 5ই আগস্টের পরে প্রশাসন, পুলিশ সহ গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদের দখল নিয়ে নিচ্ছেন, আপনাদের লোক, জায়গায় আপনাদের আধিপত্য। কিন্তু এগুলো নিয়ে কেউ কিছু বলেও না, কেউ টেরও পায় না, কিন্তু মূলত আপনাদের লোক সব জায়গায় বসিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাটর্নি জেনারেল কে, দুই একটা পদ আর কি, সরকারি মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন আসাদ সাহেব, তাই না? এখন জামাতের কোন পদাধিকারী, কোন ব্যক্তি কি কোন প্রতিষ্ঠানে আছে বলেন? কিন্তু ধরেন এখন আপনি সবাইকে গুপ্ত শিবির বলে দেন যদি, তাহলে মুশকিল। আদালতের প্রতি মানুষের যে দৃষ্টি, তাতে এখন অ্যাটর্নি জেনারেল খুব বেশি সুবিধা নিতে পারবে বলে মনে হয় না। তো যাই হোক, এটা আপনাদের প্রশংসা করছি ভাই, আপনাদের ইয়ে করি নাই, আপনাদের এটা আপনাদের দক্ষতা। তো আমি খুব সংক্ষেপে 2টো প্রশ্ন করবো। আমি জানি আপনি ব্যস্ত, যে কোনো সময় টেলিফোন আসছে আপনার। তো এই যে ইউএনএ আপনারা নেতৃবৃন্দ আসার পরে যে অ্যাটাকটা হলো, এবং পরবর্তীতে আমরা অনুসন্ধান করে দেখলাম যে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ছাত্রলীগ, যুবলীগের সবাই বহাল তবিয়তে
আমাদের এই জাতিসংঘ মিশনে বসে আছে, আমাদের ওয়াশিংটনের যে দূতাবাস সেখানে বসে আছে, আমাদের কনসুলেটেও এখনো একটা বড় অংশ আওয়ামী লীগের নিয়োগ পাওয়া মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন নানা রকম ভাবে। তো ফরেন যে উপদেষ্টা ইন্টারিম তৌহিদ সাহেব, উনি আপনাদের সাথেই আছেন। কি মানে সরকারের ভাষ্য কি, আপনারা কি জানতে চেয়েছেন, তৌহিদ সাহেবের কি ব্যাখ্যা কি? আমি এখন পর্যন্ত কোনো পদক্ষেপের কোনো আভাস পাইনি। কি বিষয়টা কিভাবে দেখছি? ডক্টর ইউনূসের প্রতিক্রিয়া কি? ইনফ্যাক্ট ডক্টর ইউনূসের কোনো প্রতিক্রিয়া আমরা এখনো পাইনি। কি মনে করেন আপনি? না, ডেফিনেটলি এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা এবং এটা অনভিপ্রেত। এবং আমাদের সম্মানিত নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাহেব সাথে সাথে যে রিয়াকশন দিয়েছেন, তিনি বলেছেন যে যারা হামলা করেছে তারাই নিন্দনীয়, যাদের উপরে হামলা করা হয়েছে তারা হলো প্রশংসনীয়, কারণ তারা ধৈর্য সহকারে রেজিলিয়েন্স দেখিয়েছেন। সো এখানে একটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে, কেউ যদি তাকে কটূক্তি করে, যে কটূক্তি করছে এটা একটা সভ্য সমাজ, সভ্য দেশ। এখানে এ ধরনের অসভ্যতা যারা করবে তারা তাদের সত্যিকারের পরিচয় দিচ্ছে যে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট সংগঠন, এই ফ্যাসিজমের পরিচয় তারা এটা দিয়েছে। এটা হলো ডেফিনেটলি আওয়ামী লীগের ট্রু কালার তারা শো করছে। সো এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হলো যে এখানে ডেফিনেটলি কিছু মিসকমিউনিকেশন আছে এবং এটা কি পরিকল্পিত কিনা এটা তদন্ত হবে, এবং তদন্ত হওয়ার আগে আমি এই বিষয়ে আমার ব্যক্তিগত মতামত আছে, এটা আপনি জানেন, কিন্তু আমি পাবলিকলি আমার ব্যক্তিগত যেই অনুভূতি এটা আমি বলছি না। তদন্তের মাধ্যমে যেটা প্রকাশিত হবে আমি তার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার ব্যক্তিগত মতামতটাকে আমি একটু সাপ্রেস করছি। কিন্তু আমি ডেফিনেটলি দেখেছি খুব কাছ থেকে যে কি পরিমাণ অসহযোগিতা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং দূতাবাসের সমন্বয়হীনতার মাধ্যমে। এবং আমি বলতে পারি যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের যতগুলা ইন্টারাকশন হয়েছে তিনি খুবই সংক্ষুব্ধ এই বিষয়টা নিয়ে, এবং তিনি এই বিষয় নিয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। সো আমরা অপেক্ষা করি যে তদন্তে কি আসে, কারণ এই বিষয়টা খুবই অনভিপ্রেত, খুবই অনভিপ্রেত এবং এটা কোনো এক্সকিউজ নেই। তবে এখন ধরেন ক্ষুব্ধ হয়ে সংক্ষুব্ধ হয়ে তো লাভ নেই। আমরা ধরেন গত একটা বছর ধরে গলা ফাটাই ফেলতেছি প্রত্যেকটা বিষয় তুলে তুলে, মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো পরিস্থিতি। সব দেখিয়ে দেওয়ার পরেও তারা কোন এক মহব্বতের কারণে কিছুই পদক্ষেপ নেন নাই। এবং আপনি জানেন যে আপনি কতটুকু বলবেন জানি না, এই ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে অনেকে ফেলিয়ারের পথে আর কি। মুরব্বী অধ্যুষিত, মুরব্বী শাসিত যে ইন্টারিম, এটা তো আপনি নিজেও বুঝতে পারছেন, যেহেতু আপনি সরকারি প্রতিনিধি দলে আছেন। আমি আপনাকে এই প্রসঙ্গে যেতে চাই না। তো দুটো বিষয় আমি একটু জানতে চাই। একটা হচ্ছে যে আপনার বাবা সহ 6 জনকে জুডিশিয়াল কিলিং এর শিকার হতে হয়েছে। আমরা গত 1 বছরে আপনারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন বলে আমার জানা নাই। এই জায়গাটা কেন আপনারা সামনে আনেন নাই, বা এই ব্যাপারে আপনাদের মূল পরিকল্পনাটা কি? খুব সংক্ষেপে আমি আরেকটা প্রশ্ন। একেবারে আনিনি তা না, কারণ এগুলার মানে বিষয়গুলো হয়েছে কি যে বাংলাদেশের যে আইন, সেই বিদ্যমান আইনে কিছু করার অবকাশ নেই। সো উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। কারণ বাংলাদেশের কাউকে যদি মানে মেইনলি আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের সম্মানিত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করতে পেরেছিলাম, কারণ তার ছোট্ট একটা জুডিশিয়াল রিকোর্স বাকি ছিল। তার যেই জুডিশিয়াল রিভিউটা, সেই রিভিউটা যদিও গভর্নমেন্ট ডিসমিস করে দিয়েছিল, কিন্তু ডিসমিস করেছিল ইন দ্য অ্যাবসেন্স অফ ডিফেন্স লয়ার। সো এই ছোট্ট একটা গ্রাউন্ডে আমরা কিছু সাবমিশনের চেষ্টা করেছি, কিন্তু ফাঁসি দিয়ে দেওয়ার পরে রিভিউ করা এই বিষয়টা নিয়ে, কারণ অনেক দেশে আমেরিকাতে মিসট্রায়ালের তদন্ত হয়, একটা আপনার জাস্টিস কি বলে এটাকে, বলে আপনার ট্রুথ কমিশন না কি যেন একটা কমিশন আছে, আমি এটার নামটা জানি না। তারা ইভেন ডেথ পেনাল্টির, যারা একদম ডেথ পেনাল্টির জন্য ওয়েট করছে, এটাও আবার রিভিউ করে, বিচার হয়ে যাওয়ার পর, এক্সিকিউশন হয়ে যাওয়ার পর রিভিউ করে। বাংলাদেশের এক্সিস্টিং সংবিধান কিন্তু এগুলো দেয় না। সো উই হ্যাভ টু বি ক্রিয়েটিভ। আমরা যেটা করতে পারি সেটা হলো যে মিথ্যা সাক্ষ্য দেয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি মিথ্যা সাক্ষ্যের জন্য, যারা ষড়যন্ত্র করে তদন্তের নামে মিথ্যা রিপোর্ট দিয়েছে তাদের বিরুদ্ধে। সো এই বিষয়গুলা, কারণ বিচারপতি যখন রায় দেয়, এটাকে যদিও এটা জুডিশিয়াল কিলিং, হত্যা,
কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা ইমিউন, তাদেরকে এটার কারণে শাস্তি দেওয়ার বিধান নাই। কিন্তু এখানেও কিছু বিষয় আছে যে ষড়যন্ত্রের একটা ব্যাপার থাকে, কনস্পিরেসি একটা মামলা আছে, যে তারা যদি কনস্পিরেসি করে কাউকে হত্যা করার জন্য এবং এই কনস্পিরেসির সাথে শেখ হাসিনা সহ বিচারপতিদের যদি কোলিশন থাকে তখন মামলা করার সুযোগ থাকে। সো এটা নিয়ে আমরা এক্সপ্লোর করছি, কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমাদের প্রথম স্টেপটা ছিল যে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করা, যেটার জন্য সময় লেগেছে এবং এটাতেও সরকারের বিভিন্ন পর্যায় থেকে অসহযোগিতা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে যার কথা বলছিলাম, তিনি তার পদাধিকার কিন্তু তিনি ব্যবহার করেছিলেন, যার কারণে 1 বছর লেগেছে এটিএম আজহারুল ইসলামের মুক্ত হতে। সো এবং ওই সেই মুক্তির যে রায়টা প্রধান বিচারপতি দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে এটা হলো মিসক্যারেজ অফ জাস্টিস, এই কথাটা কিন্তু তিনি বলেছেন। সো এটাকে সামনে নিয়ে আমরা আগাচ্ছি এবং ইনশাল্লাহ আপনারা সামনে দেখতে পাবেন যে এই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। না, কিছু বিষয় ধরেন স্কাইপ কেলেঙ্কারি যেটি আমার দেশে ধারাবাহিকভাবে এসেছিল এবং আরো অনেক বক্তব্যে ঘটনায় এটা জুডিশিয়াল কিলিং হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এটার একটা সমাধান চাই কেন, যেন আগামী 100 বছর পরেও বা 50 বছর পরেও বা আগামী দিনগুলোতে যেন এই জাতীয় জুডিশিয়াল কিলিং বা জুডিশিয়ারিকে যেন কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি ইম্পর্টেন্ট। তো আমরা আবারও আহ্বান জানাবো, যেহেতু আপনি এই ডক্টর ইউনূসের এই প্রতিনিধি দলে আছেন, আপনাদের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির সাহেব আছেন, ডাক্তার বিএনপির মহাসচিব আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন, তো গুরুত্বপূর্ণ লোকেরা সবাই আছেন। নতুন দল এনসিপির সদস্য সচিব আছেন, তাসনিম যারা আরেক নেত্রী আছেন। তো আপনারা বসে যদি একটু কথা বলতে পারতেন নিরিবিলি পরিবেশে, এটা আমাদের জন্য ভালো হতো। ধরেন একটা সমঝোতার একটা পরিবেশ তৈরি হতে পারতো, একটু ধরেন বাংলাদেশের মাটির থেকে অনেক দূরে নিরিবিলি একটু রিল্যাক্স হইতে, যেখানে বাংলাদেশের টেলিফোন ঘন ঘন ঢুকতেছে না, দর্শনার্থীদের ভিড় কম, সেই জায়গাটা থেকে আর কি। তো ভিড় আরো বেশি ভাই, সেটা আমি জানি অবশ্যই গ্র্যান্ড হায়াতের অবস্থা। তো আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি আর লম্বা করতে চাই না, অনেক সময় এত সময় কথা বলার কথা ছিল না আপনার সাথে। তো কেউ কেউ মনে করছেন যে ডাকসু এবং জাকসুর পরে জামাতে ইসলামী ওভার কনফিডেন্সে ভুগছে, যে ডাকসুতে বা জাকসুতে যেভাবে আমরা বিজয় পেয়েছি, জাতীয় নির্বাচনেও বোধহয় আমরা এমন একটা কিছু একটা করে ফেলতে পারবো। রাজনৈতিক বাস্তবতাকে তাই বলে জনাব নাকিবুর রহমান? না, আমি তো ওভার কনফিডেন্স দেখি না ভাই। আপনি অনেকে মনে করছেন আর কি যে জামাত যেভাবে জামাত যেভাবে এখন ডিল করছে বা যেসব বক্তব্য বা যা কিছু, তাতে মনে হচ্ছে যেন অনেকেই মনে করছেন, আমি মনে করছি না। না, আমি এটা মনে করি না কনক ভাই, কারণ ডেফিনেটলি জাকসু নির্বাচন একটা ছাত্রদের প্রতিনিধিত্ব নির্বাচনের বিষয়, জাকসু নির্বাচনও সেটা। সো এটাতে মানে আমাদের ডেফিনেটলি উই ফিল গুড, এটা দের ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং কিছু কিছু মানুষ যারা আমাদেরকে খুব বেশি আন্ডার এস্টিমেট করতেন, মনে করতেন যে আমরা নারী বান্ধব না, আমরা আমাদের ব্যাপারে একটা স্টিগমা ছিল যে এরা হুজুর মানুষ, খুব একটা কোয়ালিফাইড লোক না। সো কিছু স্টিগমা কেটে গিয়েছে। সো এই ব্যাপারে কিছু বিএনপির সমর্থকরা প্যানিকড, কারণ ডেফিনেটলি ছাত্র দল কুড হ্যাভ পারফর্ম বেটার। সাধারণ মানুষের মধ্যে তারা মনে করে যে যে পরিমাণ জনপ্রিয়তা তাদের আছে, সত্যিকার অর্থে হয়তো তাদের জনপ্রিয়তা সেই পরিমাণ নেই। সো মানে ইটস এ রিয়ালিটি চেক ফর সাম পিপল, এবং বিএনপির যারা রাজনীতি করে তাদের জন্য এটা একটা মানে লেসন হতে পারে যে ডেফিনেটলি তারা বলতে চায় যে তারা প্রিপেয়ার্ড ছিল না। জাতীয় নির্বাচনের জন্য কি বিএনপি প্রিপেয়ার্ড? সো তো মানে আনপ্রিপেয়ার্ড অবস্থায় যদি আপনি সিম্পলি, আমি এটা এইভাবে এক্সাম্পল দেই যে ছোটবেলায় আমাদেরকে বাবা মা সন্ধ্যা হইলে পড়তে বসাইতো, হোমওয়ার্ক করাইতো, সারা বছর পড়তাম, তারপরে হয়তো পরীক্ষায় ভালো করতাম না। কিন্তু কিছু কিছু ছাত্র কিন্তু সারা বছর দুষ্টামি করে বেড়ায়, পরীক্ষার আগের দিন পড়ে খুব ভালো করে ফেলে। কিন্তু আপনি কিন্তু প্রত্যেকবার এটা পারবেন না। এট সাম পয়েন্ট আপনি ইট উইল ক্যাচ আপ, মানে আপনি অল্প পড়ছেন ওই জিনিস, মানে তার মানে আপনার নলেজটা কমপ্লিট হয় নাই, আপনার ওই পড়ার প্রস্তুতি কমন না পড়লে আপনি হেরে যাবেন। তো বিষয়টা হলো এটা যে আপনি ওভার কনফিডেন্স, তো আপনাকে, আমরা যদি ওভার কনফিডেন্ট হয়ে যাই তাহলে তো এটা আমাদের পতনের কারণ হয়ে যাবে। উই হ্যাভ টু বি হাম্বল, উই হ্যাভ টু টেক দ্য রিয়ালিটি। কিন্তু এট দ্য সেম টাইম মানে বিএনপি কেও এটা আমার ডেফিনেটলি আই রিয়েলি ওয়ান্ট টু সি বিএনপি প্রোগ্রেস, যে তারা যদি অপ্রস্তুত থাকে, এখনো জানে না তারা কে ক্যান্ডিডেট কোন এলাকায়, মানে প্রত্যেক ক্যান্ডিডেট এলাকায় কাজ না করে তারা মানে